নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে 6টি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন এবং পরপর 6টি খবর মন দিয়ে শুনুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক। 1 নম্বর, রাজ্যের নির্বাচনের প্রথম দফার কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে জেলা ও পুলিশ জেলা সুপার এবং কমিশনারদের একগুচ্ছ কড়া নির্দেশ পাঠিয়েছেন এডিজি অর্থাৎ আইন শৃঙ্খলা দপ্তরের প্রধান অজয় মুকুন্দ রানাডে। নির্দেশিকার সবথেকে তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো অবৈধভাবে পুলিশ বা কোনো সরকারি গাড়ি ব্যবহার করে যাতে নগদ অর্থ বা অন্য কোনো সামগ্রী পাচার না হয় তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ পরিষ্কার ভাষায় বলতে গেলে নজরদারির আওতায় এবার খোদ সরকারি তকমা লাগানো গাড়িগুলিও। শান্তিপূর্ণ ভোট মেটানোর লক্ষ্যে এডিজি স্পষ্ট বার্তা, কোনোভাবেই গুন্ডারাজ বরদাস্ত করা হবে না। ভোটের আগে বা পরে এলাকায় অশান্তি ছড়াতে পারে এমন ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বেআইনি অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধারের জন্য নাকা তল্লাশিতে আরও জোর দিতে বলা হয়েছে। মুকুন্দবাবু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ভোটের মধ্যে কোথাও কোনো বিস্ফোরণ ঘটলে সংশ্লিষ্ট এলাকার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। পুলিশের গাড়ি ব্যবহার করে কেউ যাতে বিশেষ সুবিধা নিতে না পারে সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে প্রতিটি থানার আইসি এবং ওসিদের। ভোটের মধ্যে যখন সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের টহলদারি চলছে, তখন এডিজির এই নয়া গাইডলাইন প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে এক বড় পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবার যদি চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে, সেটাও খুব ইম্পর্টেন্ট। আর 8 দিন পর রাজ্যে প্রথম দফার ভোট। তার আগে কেন্দ্রীয় বাহিনীতে 6 লাভ চারদিক। প্রথম দফার ভোটে রাজ্যে 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর। আর এবার অভিষেকগড় ডায়মন্ড হারবারে নামানো হলো সন্ত্রাস বিরোধী অভিযানে ব্যবহৃত মার্কসম্যান গাড়ি। জম্মু কাশ্মীর থেকে সরিষায় আনা হয়েছে ওই গাড়ি, যার মাথায় মেশিন গান বসানোর জায়গাও রয়েছে। জম্মু ও কাশ্মীরের সন্ত্রাস বিরোধী অভিযানে মার্কসম্যান গাড়ি ব্যবহৃত হয়। এই গাড়ি উচ্চ ক্ষমতা সম্পন্ন, সম্পূর্ণরূপে বুলেট প্রুফ। গাড়িটি স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিও প্রতিরোধ করতে পারে। রাস্তার নিচে পোতা বিস্ফোরক থেকে যাত্রীদের রক্ষা করতে বিশেষভাবে তৈরি এই গাড়িটি 360 ডিগ্রি নজরদারি চালাতে সক্ষম। চারপাশ পর্যবেক্ষণের জন্য রয়েছে ভিশন পোর্ট, ফায়ারিং স্লট। চড়াই উতরায় পেরোতে সক্ষম গাড়িটিতে একসঙ্গে 7-8 জন সাওয়ার থেকে অভিযান চালাতে পারেন। বুধবার সরিষায় ওই মার্কসম্যান গাড়ি নিয়ে এরিয়া ডমিনেশনের কাজ শুরু করেন সিআরপিএফ জওয়ানরা। মূলত সন্ত্রাস অধ্যুষিত এলাকা, দাঙ্গা প্রবণ এলাকা এবং ভিআইপিদের নিরাপত্তা সুনিশ্চিতকরণে ওই গাড়ি ব্যবহৃত করে ভারতীয় সরকার। এদিন গাড়ির পেছনে 2 জওয়ান ছিলেন, একজন রাইফেল নিয়েছিলেন ওপরে। গাড়িটি গ্রেনেড হামলাও সহ্য করতে পারে, কোনো ক্ষতি হয় না গাড়ির। AK-47 থেকে গুলি চালালেও কিচ্ছু হয় না। গাড়ির ভেতরে বসে গুলিও চালাতে পারেন জওয়ানরা। ওপরে মেশিন গান বসানোর জায়গাও রয়েছে। কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, সবার আগে এই গাড়ি আসলো ডায়মন্ড হারবারেই, অর্থাৎ অভিষেকগড়ে এই গাড়ি আসলো। নির্বাচন কমিশন খুব ভালোভাবেই জানে যে অভিষেকগড়ে অশান্তি পাকাতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাই আগে থেকে পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে রাখলো নির্বাচন কমিশন। এবার চলে আসি 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। ভোটের 5 দিন আগেই দিতে হবে ভোটার স্লিপ। প্রথম দফা ভোটের আগে সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন। সেই কাজ করতে হবে বিএলওদেরই। কোনো রাজনৈতিক দলের কর্মীরা এই কাজ করতে পারবেন না। অন্য কেউ এই কাজ করলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। গোটা প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য বিএলওর সঙ্গে প্রার্থী বা বিএলএরা
থাকতে পারেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটার স্লিপে ভোটারের সমস্ত তথ্য অর্থাৎ কোন বিধানসভা কোন পার্টসহ ক্রমিক নম্বর লেখা থাকবে। পাশাপাশি ভোটার স্লিপে একটি কিউআর কোড থাকবে, যা স্ক্যান করলেও তথ্য অনলাইনে দেখতে পাওয়া যাবে। এছাড়াও ভোটার স্লিপে কী করবেন ও কী করবেন না তা লেখা থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবার চলে আসি 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে, সেটাও খুব ইম্পর্টেন্ট। কয়লা পাচার মামলায় এবার তাৎপর্যপূর্ণ মোড়। কয়লা পাচার কাণ্ডের তদন্তে এবার নজিরবিহীন তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এই মামলার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা সিন্ডিকেট এবং তার সহযোগী সংস্থাগুলির প্রায় 159.51 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, আর্থিক তছরূপ প্রতিরোধ আইন অর্থাৎ পিএমএলএ অধীনে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। এর ফলে এই মামলায় এখনও পর্যন্ত মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ 482.22 কোটি টাকায় পৌঁছালো। তদন্তকারীদের দাবি, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড অর্থাৎ ইসিএল এলাকা থেকে বেআইনিভাবে উত্তোলিত কয়লা পাচারের জন্য অভিনব এক পদ্ধতি ব্যবহার করত লালা ও তার সাগরেদরা। ট্রাকগুলিকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হতো লালা প্যাড নামে এক ভুয়ো ইনভয়েস ব্যবস্থা। এর পাশাপাশি নাকা তল্লাশিতে পুলিশ বা প্রশাসনের নজর এড়াতে ব্যবহার করা হতো 10 বা 20 টাকার নোটের সিরিয়াল নম্বর। এটির দাবি, সিন্ডিকেটের অপারেটররা ট্রাক চালকদের 10 বা 20 টাকার একটি নির্দিষ্ট নোট দিতেন। সেই নোটের ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট প্রভাবশালী আধিকারিকদের পাঠিয়ে দেওয়া হতো। চেকপোস্টে ওই নির্দিষ্ট নোট দেখালে ট্রাকগুলিকে বিনা বাধায় ছেড়ে দেওয়া হতো, অথবা কোথাও আটকানো হলেও ছবি মিলিয়ে দেখার পর দ্রুত মুক্তি দেওয়া হতো। তদন্তে ইডি জানতে পেরেছে, অবৈধ খনি থেকে উত্তোলিত কয়লা নগদ টাকার বিনিময়ে পশ্চিমবঙ্গের একাধিক সংস্থাকে বিক্রি করা হতো। এই বেআইনি কারবারের মুনাফা লুকানোর জন্য ব্যবহার করা হতো হাওয়ালা নেটওয়ার্ক। ইডির নজরদারিতে রয়েছে সঞ্জয় আগরওয়াল এবং ব্রিজভূষণ আগরওয়াল পরিচালিত শ্যাম গ্রুপের একাধিক সংস্থা। অভিযোগ, শ্যাম শেল অ্যান্ড পাওয়ার লিমিটেড এবং শ্যাম ফেরো অ্যালেজ লিমিটেডের মতো সংস্থাগুলি জেনে বুঝেই এই কারবারে মদত দিয়েছিল এবং কয়লা পাচারের কালো টাকাকে বৈধ বিনিয়োগ হিসেবে দেখানোর চেষ্টা করেছিল। কেন্দ্রীয় সংস্থার দাবি, এই পাচার চক্র কেবল ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এতে যুক্ত ছিল স্থানীয় প্রশাসনের একাধিক অসাধু অংশ। তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতেই দিনের পর দিন আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চল থেকে কয়লা পাচার হয়ে পৌঁছে গিয়েছে ভিন রাজ্যের কারখানায়। এবার যদি চলে আসি 5 নম্বর গুরুত্বপূর্ণ খবরে, মেখলিগঞ্জ বিধানসভায় রাজনীতির ময়দানে বড়সড় বদল। এবার তৃণমূল পরিচালিত হলদিবাড়ি পৌরসভায় বিজেপির থাবা। বুধবার রাতে ঘাসফুল ছেড়ে পদ্ম পতাকা হাতে তুলে নিলেন হলদিবাড়ি পৌরসভার কাউন্সিলর পূরবী রায় প্রধান। এর ফলে 11 আসন বিশিষ্ট হলদিবাড়ি পৌর বোর্ডে তৃণমূলের একচ্ছত্র আধিপত্যে ধরে গেল ফাটল। ঘটনার সূত্রপাত কিন্তু কয়েকদিন আগেই। সম্প্রতি মেখলিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান কলকাতায় বিজেপির দপ্তরে গিয়ে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন। পতাকা নিয়েছিলেন একেবারে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত থেকেই। তখন থেকেই জল্পনা চলছিল তার স্ত্রী তথা বর্তমান কাউন্সিলর পূরবী দেবীকে নিয়ে। বুধবার রাতে সেই জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক বাপি গোস্বামীর হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন তিনি। হলদিবাড়ি পৌরসভার মোট আসন সংখ্যা 11টি। গত পৌর নির্বাচনে সবকটি আসনে জয়লাভ করেছিল তৃণমূল, কিন্তু পূরবী রায় প্রদানের দলবদলের ফলে এই প্রথমবার ওই পৌর বোর্ডে ঢুকে পড়ল বিজেপি। ভোটের ঠিক আগেই এই ঘটনা মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল শিবিরে অস্বস্তি বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। দলবদল নিয়ে ফের একবার পুরোদমে চর্চা শুরু হয়ে গিয়েছে জেলার রাজনৈতিক আঙিনায়।
এবার যদি চলে আসি শেষ গুরুত্বপূর্ণ খবরে, অর্থাৎ 6 নম্বর গুরুত্বপূর্ণ খবরে, পরিবর্তনে সামিল হতে রাজ্যের তরুণ প্রজন্মকে আহ্বান করলেন রাজ্যপাল আর.এন. রবি। তুলে ধরলেন পশ্চিমবঙ্গের অতীত এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা। ডাক দিলেন পশ্চিমবঙ্গের গৌরবকে পুনরুদ্ধার করার জন্য। বুধবার পয়লা বৈশাখ উপলক্ষে লোকভবনে এক অনুষ্ঠানে বক্তৃতা দেন তিনি। সেখানেই রাজ্যের তরুণ প্রজন্মকে এই অঙ্গীকার করার পরামর্শ দেন তিনি। এই মন্তব্যের পর আবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে নিশানা করেছেন তাকে। লোকভবনে পয়লা বৈশাখ উদযাপনের অনুষ্ঠানে রাজ্যপাল জানান, পশ্চিমবঙ্গ চিরকালই সাহিত্য, শিল্পচর্চা, সংস্কৃতি এবং বৌদ্ধিক দিক থেকে সমৃদ্ধ ছিল। শুধু তাই নয়, স্বাধীনতা পরবর্তী সময়ে অর্থনৈতিকভাবেও যথেষ্ট সমৃদ্ধ ছিল এবং দেশের অন্যতম সেরা রাজ্যগুলির মধ্যে একটি ছিল। কিন্তু এখন আর সেই গরিমা নেই বলেই মনে করেন তিনি। পশ্চিমবঙ্গের সেই হারানো গৌরব পুনরুদ্ধার করার জন্য সকলকে এগিয়ে আসার ডাক দেন রাজ্যপাল রবি। রাজ্যের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, ইতিবাচক হওয়ার প্রতিজ্ঞা করুন, পরিবর্তনের অংশ হওয়ার প্রতিজ্ঞা করুন, উন্নততর হওয়ার, গৌরব পুনরুদ্ধার করার এই পরিবর্তন আকাশ থেকে এসে পড়বে না। এটা আমাদেরই করতে হবে, আমাদের প্রত্যেককে করতে হবে। আসুন শপথ করুন, যখন দেশ এমন অভূতপূর্ব গতিতে এগিয়ে চলেছে তখন পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকতে পারে না। পশ্চিমবঙ্গকেও এর সঙ্গী হতে হবে, হয়তো নেতৃত্বও দিতে হবে। কথা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের অর্থনীতির একাল এবং সেকালও তুলে ধরেন রাজ্যপাল। তিনি জানান, স্বাধীনতার সময়ে এবং পরবর্তী দশকগুলিতে দেশের সেরা 3 অর্থনীতির মধ্যে ছিল পশ্চিমবঙ্গ। তিনি বলেন, 60-এর দশকে দেশের মোট জিডিপির 10% বেশি আসত পশ্চিমবঙ্গ থেকে। তামিলনাড়ু, কর্ণাটক বা গুজরাট থেকে নয়, পশ্চিমবঙ্গ থেকেই। আপনারা ঠিকই শুনছেন, এই মাটি ছিল শিল্পের মাটি, এই মাটি ছিল সাংস্কৃতিক এবং বৌদ্ধিকভাবে প্রাণবন্ত। রাজ্যপাল আরও বলেন, 1980-র দশকের আগে গোটা দেশে মাত্র 4টি রাজ্যের মাথাপিছু আয় পশ্চিমবঙ্গের চেয়ে বেশি ছিল। দুর্ভাগ্যজনকভাবে আজ 15টি রাজ্যের লোকের মাথাপিছু আয় পশ্চিমবঙ্গের চেয়ে ঢের বেশি। জাতীয় পুঁজিতে আমাদের ভাগ 10.6% থেকে কমে প্রায় 5% নেমে এসেছে। আর স্কুল বা কলেজে নাম নথিভুক্তকরণের যে অনুপাত রয়েছে রাজ্যে, তার জাতীয় অনুপাতের চেয়ে অনেকটাই কম। তার দাবি, বর্তমানে দেশে প্রায় 5.5 কোটি নথিভুক্ত এবং কার্যকর ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্প রয়েছে। তার নিরিখে পশ্চিমবঙ্গের সংখ্যাটা প্রায় 3 লক্ষ। রাজ্যের পরিস্থিতির কথা বোঝাতে গিয়ে তিনি বলেন, কোথা থেকে কোথায় নেমে এসেছি আমরা। যে রাজ্য গোটা দেশকে প্রগতিতে পথ দেখাতো, দুর্ভাগ্যজনকভাবে আজ পরিস্থিতি খুবই খারাপ। একই সঙ্গে রাজ্যপাল আরও বলেন, এই মাটি মা দুর্গার মাটি। পশ্চিমবঙ্গ যে নিজের গৌরব ফিরে পাবে তা নিয়ে আমার মনে কোনো সন্দেহের অবকাশ নেই। ভারতকে এবং বিশ্বকে নেতৃত্ব দেওয়ার পথে পশ্চিমবঙ্গেরও একটি অগ্রণী ভূমিকা থাকবে।